হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কলস অ্যাকাউন্টিং রিলেশন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স থিওরি ওয়েবসাইট থেকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডি মর্গান ল এর একটা প্রমাণ করব। ডি মর্গান ল এর দুটো সূত্র আছে, তার মধ্যে একটা সূত্রের প্রমাণ করব। ওকে, এর আগে আমরা ডিস্ট্রিবিউটিভ ল এর দুটো সূত্র আছে, দুটো প্রমাণ নিয়ে আমরা আলোচনা করেছি। দুটো লেকচারের লিংক আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা ক্লাসগুলো মিস করেছেন সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। সেই ক্লাসগুলো দেখলে আজকের লেকচারটা বোঝাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। কারণ হচ্ছে কি, ওই লেকচারগুলোতে আমি প্রাথমিকভাবে কিভাবে প্রমাণটা করতে হয় তার কিছু বেসিক ডিসকাশন করেছিলাম, সেগুলো ওই লেকচার থেকে আপনারা ভালো মতো বুঝে নিতে পারবেন। আজকের ক্লাসে আসলে কিছু ট্রিকি পয়েন্ট থাকার কারণে ওই ট্রিকগুলো আলোচনা করতে গেলে একটু সময় লাগবে, বিধায় আমি আর প্রথমে বেসিকগুলো নিয়ে আর তেমন একটা আলোচনা করব না। সেই বেসিকগুলো বোঝার জন্য আপনারা প্লিজ আগের লেকচারগুলো ফলো করবেন, তাহলে সেখান থেকে আপনারা পুরোটাই ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনাদের এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাসগুলো একটাও মিস না হয়। এই চ্যানেলের ক্লাসগুলো ফলো করলে আশা করি আপনার পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার লেকচারে চলে আসছি। আমি আজকে যেটা করব, যে প্রমাণটা করব, সেটা হচ্ছে দেখি ইফ এ বি এন্ড সি বি এনি থ্রি সেটস দেন প্রুভ দ্যাট এ বি সি যদি যে কোনো তিনটা সেট হয়ে থাকে, তাহলে প্রমাণ করতে হবে যে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ বি সি যদি যে কোনো তিনটা সেট হয়ে থাকে, এ বি সি এর এলিমেন্টগুলো আমরা জানি না, এলিমেন্টগুলো আননোন, সেখান থেকে আমাদেরকে এইভাবে বাম পক্ষ ডান পক্ষকে মিলাতে হবে। ঠিক আছে, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কে প্রুফ করতে হবে। তো এটা নিয়ে আমি গত দুটো ক্লাসে মানে যেটা আমরা ডিস্ট্রিবিউটিভ ল গুলো প্রমাণ করেছিলাম, সেখানে আমি বুঝিয়ে এসেছিলাম বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হলে তাহলে আমাদেরকে বাম পক্ষ যে ডান পক্ষের উপসেট এবং ডান পক্ষ যে বাম পক্ষের উপসেট, এই দুটো শর্ত পূরণ করতে হবে। যদি এই দুটো শর্ত পূরণ হয় তাহলে কিন্তু প্রমাণিত হবে কি বাম পক্ষ ডান পক্ষ সমান। যে কোনো একটা শর্ত নয়। আমি যখন ক্লাসে পড়াই তখন অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করে কি স্যার একটা প্রমাণ করলে তো প্রমাণ হয়ে যায়, কিন্তু একটা প্রমাণ করলে যে প্রমাণ হবে না, সেটা কিভাবে হবে না সেটা আমি কিন্তু গত দুটো ক্লাসে আলোচনা করে দিয়েছি। শুধু যদি আমি বলি বাম পক্ষ ডান পক্ষের উপসেট, এটা দিয়ে যদি শর্তটা পূরণ করতে চাই বাম পক্ষ ডান পক্ষ সমান, তা কিন্তু হবে না। ঠিক আছে, তাই আমাদেরকে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান এটা যদি প্রমাণ করতে হয়, তাহলে বাম পক্ষ ডান পক্ষের উপসেট এবং ডান পক্ষ বাম পক্ষের উপসেট, এই দুটো শর্তই পূরণ করতে হবে, যে কোনো একটা শর্ত নয়। এখন আমরা তাহলে শর্তগুলো প্রমাণ করতে হবে। এখানে আমি তাহলে সলিউশনটা লিখছি। টু প্রুভ a union b whole prime is equal to a prime intersection b prime, we have to prove the following: a union b whole prime is a subset of a prime intersection b prime, এবং আরেকটা প্রমাণ করতে হবে কি a prime intersection b prime is equal to is a subset of a union b whole prime। তাহলে এখানে বাম পক্ষ যে ডান পক্ষের উপসেট এবং ডান পক্ষ যে বাম পক্ষের উপসেট, দুটোই প্রমাণ করতে হবে। লেট, এখন আমরা প্রথম প্রমাণটাতে আসবো। প্রথম প্রমাণে বাম পক্ষে আছে কি a union b whole prime, সেখান থেকে আমরা বলবো কি let x be any element of a union b whole prime। a union b whole prime এর এলিমেন্ট গুলো কি সেটা আমরা জানি না, তো এলিমেন্ট ছাড়াই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো এলিমেন্ট গুলোকে আমি প্রথমে আগে একটা এলিমেন্টকে x হিসেবে ধরে নিচ্ছি। let x be any element of a union b whole prime, x হচ্ছে কি a union b whole prime এর যে কোনো একটা উপাদান। তাহলে x a union b whole prime এর যে কোনো একটা উপাদান মানে কি x তাহলে a union b এর প্রাইমের মধ্যে অবশ্যই আছে। তাহলে আমরা লিখব কি x belongs to a union b whole prime, তাহলে x a union b whole prime এর সেটার একটা উপাদান, x belongs to a union b whole prime। এবার হচ্ছে দেখি ইন্টারেস্টিং পয়েন্ট, বিষয়গুলো খেয়াল করবেন। তাহলে আমরা লিখছি কি x belongs to a union b whole prime, এর পরের লাইনে লিখছি কি তাহলে x does not belong to a union b। x a union b whole prime এর মধ্যে আছে, তার মানে কি x a union b এর মধ্যে নাই। কেন এরকম হলো? আমরা কিন্তু এগুলো কিছু প্রমাণে নিয়ে ক্লাস আমরা আগেও করছি, সেট থিওরি বেশ কিছু ক্লাস হয়ে গেছে, সেখানে আমরা প্রাইমের ব্যবহারটা শিখে এসেছি। এখন তারপরে সংক্ষেপে একটু আলোচনা করার জন্য আমি আপনাদের একটু বুঝাই। মনে করি কি আমি এখান থেকে এখানে লিখে নিয়েছি কেমন বোঝানোর জন্য। ইউ হচ্ছে কি একটা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটের উপাদান মনে করি কি 1 2 3 4, এবং এ একটা সেট, এর উপাদান হচ্ছে কি এ হচ্ছে কি ইউনিভার্সাল সেটের একটা উপসেট সাবসেট, এর উপাদান মনে করি কি 2 এবং 4, এর উপাদান হচ্ছে কি 2 এবং 4। এবার যদি আমরা a প্রাইম করি, a প্রাইম কিভাবে করতে হয় আমরা জানি, u মাইনাস a, ইউনিভার্সাল সেট থেকে a কে বিয়োগ করতে হয়। ইউনিভার্সাল সেটের উপাদান হচ্ছে কি 1 2 3 4 মাইনাস a এর উপাদান হচ্ছে কি 2 এবং 4। আর আমরা মাইনাসের শর্ত অনুসারে জানি যে যখন মাইনাস করতে হয় তখন প্রথম সেটের যে আনকমন উপাদানগুলো আছে সেগুলো মাইনাসের মধ্যে বসাতে হয়। তাহলে প্রথম সেট হচ্ছে কি 1 2 3 4, তার মধ্যে 2 এবং 4 কিন্তু কমন, 2 এবং 4 কমন। তাহলে প্রথম সেটে আনকমন আছে কে কে 1 এবং 3।
প্রথম সেটের আনকমন এলিমেন্ট হচ্ছে 1 এবং 3, তাহলে 1 এবং 3 হচ্ছে কি a প্রাইমের উপাদান। তাহলে a প্রাইমের উপাদান কি হয়ে গেল 1 এবং 3। এবার বিষয়টা খেয়াল করেন, খুব মজার বিষয়, সেটা হচ্ছে কি দেখেন a এর উপাদান হচ্ছে কি 2 4 আর a প্রাইমের উপাদান হচ্ছে কি 1 3, একদম সম্পূর্ণ ভিন্ন। এর কোনো উপাদান কিন্তু a প্রাইমে নাই, আবার a প্রাইমের কোনো উপাদান কিন্তু a এর মধ্যে নাই। তাহলে আমি যদি বলি 2 হচ্ছে কি a এর উপাদান, 2 belongs to a, 2 a তে আছে, 2 a তে আছে, কিন্তু 2 কি a প্রাইমে আছে? না, 2 a এর উপাদান, বাট 2 does not belong to a prime, 2 কিন্তু a প্রাইমের উপাদান নয়। আবার ভাইস ভার্সা, এটা বলতে পারি যে 1 a প্রাইমের উপাদান, 1 belongs to a, 1 3 দুটার কথা বলতে পারি, যে কোনো একটাকে নিয়ে করছি আমি। 1 belongs to a prime, 1 a প্রাইমের একটা উপাদান, 1 a প্রাইমের উপাদান ঠিক, কিন্তু 1 কি a এর উপাদান? না, 1 কিন্তু a এর উপাদান নয়, তাহলে 1 does not belong to a। ক্লিয়ার? তাহলে কোনো একটা সেটের যা উপাদান থাকবে সেই সেটটাকে যদি আমি প্রাইম করি, প্রাইমে যে উপাদানগুলো আসবে সেই উপাদানগুলো কিন্তু মূল সেটের মধ্যে থাকে না, অথবা মূল সেটের উপাদানগুলো প্রাইম সেটে থাকে না, প্রাইম সেটের উপাদানগুলো কিন্তু মূল সেটে থাকে না, একটা আরেকটার ভাইস ভার্সা হয়ে যাচ্ছে। কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে 2 এর উপাদান হতে পারবে, কিন্তু 2 a প্রাইমের উপাদান হতে পারবে না। 2 যদি a এর উপাদান হয়ে থাকে তাহলে 2 a প্রাইমের উপাদান হতে পারবে না। আবার একইভাবে 1 যদি a প্রাইমের উপাদান হয়ে থাকে তাহলে 1 কিন্তু আর a এর উপাদান হতে পারবে না। সেই শর্ত অনুসারে তাহলে আমরা বলছি কি x হচ্ছে কি a ইউনিয়ন b হোল প্রাইমের উপাদান, এটা পুরোটা মিলে একটাই সেট, a ইউনিয়ন b একটা সেট, a ইউনিয়ন b হোল প্রাইমের উপাদান। তাহলে x যদি a ইউনিয়ন b হোল প্রাইমের উপাদান হয়ে থাকে তাহলে x মূল সেটের আর উপাদান হতে পারবে না। তাই আমরা পরের লাইনে লিখছি কি x does not belong to a ইউনিয়ন b। তাহলে x a ইউনিয়ন b হোল প্রাইমের উপাদান হতে হলে x আর a ইউনিয়ন b এর উপাদান হতে পারবে না। x does not belong to a ইউনিয়ন b। ক্লিয়ার? ওকে, এবার x টাকে আমরা ভেঙে নেব। x belongs to a, ইউনিয়নের পরিবর্তে এখানে লিখছি and x belongs to b, x belongs to a and ইউনিয়নের পরিবর্তে and x belongs to b। এখন যারা আগের ক্লাসগুলো করেছেন, ডিস্ট্রিবিউটিভ ল এর প্রমাণগুলো করেছেন, তারা এখন হয়তো একটু চমকে গেছেন। কারণটা হচ্ছে কি আমরা যখন ডিস্ট্রিবিউটিভ ল এর প্রমাণগুলো করেছিলাম সেখানে কিন্তু ইউনিয়ন চিহ্নের পরিবর্তে ওয়ার্ড ব্যবহার করেছিলাম অর, কিন্তু এখানে আমরা ইউনিয়নের পরিবর্তে ব্যবহার করছি কি এন্ড। এটার কারণ কি? সেটা হচ্ছে কি দেখেন, আমি বলছি কি x a ইউনিয়ন b এর মধ্যে নাই, x does not belong to a union b। a ইউনিয়ন b এর মধ্যে আমরা জানি কি কি আসে, a এবং b এর সকল আনকমন বা কমন উপাদানগুলো সবই চলে আসে, অল এলিমেন্টস গুলো চলে আসে। তাহলে a ইউনিয়ন b তে কিন্তু a এর এবং b এর সকল আনকমন এবং কমন উপাদান সবগুলোই আছে। তাহলে x যদি a ইউনিয়ন b তে না থাকে তাহলে x অবশ্যই a এবং b দুটোর মধ্যে কোনোটাতেই থাকতে পারবে না, কারণ ইউনিয়নে যদি না থাকে তাহলে স্পেসিফিক কোনো সেটেও থাকার কোনো সম্ভাবনাই নেই। বুঝতে পেরেছি? কারণ ইউনিয়নের মধ্যে কিন্তু কমন আনকমন সবই চলে আসে, তাহলে কমন আনকমন সবগুলো মিলে ইউনিয়ন সেটে গঠিত হয়েছে। সেখানের মধ্যে যদি x কোনো উপাদান না হয়ে থাকে তাহলে x এবং a এবং b দুইটার মধ্যে কোনোটারই উপাদান হতে পারবে না। এটারও যদি একটা एग्जांपल দিয়ে বলি, আমি একটু এখানে লিখছি एग्जांपलটা। মনে করি কি a ইউনিয়ন b এর উপাদান হচ্ছে যে কি 2 6 8, 2 6 8 হচ্ছে কি a ইউনিয়ন b এর একটা উপাদান। এখন আমি যদি বাইরে থেকে একটা আরেকটা উপাদানকে নিয়ে চিন্তা করি, মনে করি কি 5, তাহলে 5 কি a ইউনিয়ন b এর মধ্যে আছে? না, 5 does not belong to a union b, 5 a union b এর মধ্যে বিলং করছে না, এবং 5 কিন্তু a এবং b দুটার ইন্ডিভিজুয়াল সেট কোনোটাতেও বিলং করতে পারবে না। আমি যদি a এবং b এর এলিমেন্টগুলো একটু লিখে দিই বুঝে সুবিধার জন্য, মনে করি কি a এর উপাদান হচ্ছে কি 2 6 এবং b এর উপাদান মনে করি কি 6 8, a এর উপাদান হচ্ছে কি 2 6, b এর উপাদান হচ্ছে মনে করি কি 6 8, এই দুটো মিলে ইউনিয়ন হয়ে গেল কি, ইউনিয়ন b হয়ে গেল কি 2 6 এবং 8, 6 টা এখানে কমন ছিল। তো এখন এই যে আমরা a ইউনিয়ন b লিখলাম, a ইউনিয়ন b এর মধ্যে কিন্তু 5 কোনো এলিমেন্ট নয়, তাহলে আমরা লিখছি কি 5 does not belong to a union b, 5 ইউনিয়ন b এর মধ্যে বিলং করছে না। এবং 5 কিন্তু a এবং b দুটার মধ্যেও কিন্তু কোনোটাতেই বিলং করছে না, কারণ ইউনিয়নের মধ্যে নাই মানে কি ইন্ডিভিজুয়াল a আর b এর মধ্যে থাকতে পারবে না। তার মানে কি এটার পরিবর্তে আমরা পরের লাইনে লিখতে পারি কি 5 does not belong to a, এবং আমরা যেহেতু কনফার্ম যে a এবং b দুটোর মধ্যে কোনোটাতেই নাই, তাই এখন আর ইউনিয়ন চিহ্নের পরিবর্তে অর ব্যবহার না করে আমরা এখন ব্যবহার করব কি এন্ড। এন্ড আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কনফার্ম হয়ে যায় যে কি দুটোর মধ্যে আছে বা দুটোর মধ্যে নাই এমন কিছু, ঠিক আছে?
তাহলে 5 does not belong to A and 5 does not belong to B। তাহলে এটা যদি আপনারা মুখস্থ করে রাখেন যে ইউনিয়ন চিহ্নের পরিবর্তে হবে কি অর, আর ইন্টারসেকশন চিহ্নের পরিবর্তে হবে কি এন্ড, এটা যদি মুখস্থ করে রাখেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। এটা ডিপেন্ড করবে কোশ্চেনে আমাদের প্যাটার্নের উপরে, কোশ্চেনের ডিমান্ডের উপরে, ঠিক আছে। যখন আপনাদের এই বিলংস টু চিহ্নগুলো থাকবে, এখানে বিলংস টু চিহ্ন থাকবে, বিলংস টু চিহ্ন থাকলে কিন্তু ইউনিয়নের জায়গায় অর ব্যবহার হবে। দুই দিকে যদি বিলংস টু চিহ্ন থাকতো তাহলে ইউনিয়নের জায়গায় অর ব্যবহার হতো, কিন্তু এখানে আছে কি ডাজ নট বিলং টু, বিলংস টু এর বিপরীত, ঠিক আছে। ডাজ নট বিলং টু যদি থাকে তাহলে তখন চিহ্নর শব্দগুলো বিপরীত হয়ে যাবে, তাহলে ইউনিয়নের পরিবর্তে তখন হয়ে যাচ্ছে কি এন্ড, অর না বসে কি হয়ে যাচ্ছে এন্ড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা এর পরের লাইনে যদি আসতে চাই তাহলে x does not belong to A, x এর উপাদান নয়, তাহলে x এর উপাদান নয় মানে কি, বা 1 এর উপাদান নয় মানে কি 1 অবশ্যই প্রাইমের উপাদান, উল্টোটাতে হতে হবে। তাহলে x যদি a এর উপাদান না হয়ে থাকে তাহলে x অবশ্যই কার উপাদান, a প্রাইমের উপাদান হতে হবে। and x যদি b এর উপাদান না হয়ে থাকে তাহলে x অবশ্যই b এর উপাদান হতে হবে, x belongs to b prime। তাহলে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যখন আমরা প্রাইমটাকে তুলছি, প্রাইমকে তোলার সময় কিন্তু belongs to টা কি হয়ে গেছিল, does not belong to হয়ে গেছে। প্রাইম তোলার সময় যে belongs to টা does not belong to হয়ে গেছে, does not belong to রয়ে গেছে। এবার does not belong to থেকে যখন আবার belongs to তে চলে আসে, এই চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, তখন আবার প্রাইম চলে আসছে। তাহলে does not belong to কে কনভার্ট করে যখন belongs to করে ফেলবো তখন আবার প্রাইম চলে আসবে, does not belong to থেকে কনভার্ট করে belongs to করে ফেললে আবার কি চলে আসলো, প্রাইম চলে আসলো। মুখস্থ করবেন না, একটু বুঝে বুঝে করলে কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে। তারপরে আমি ক্লু গুলো বলে দিচ্ছি আর কি। এরপরে আমরা এই লাইন থেকে এবার x belongs to কে কমন নিয়ে নিলাম, তাহলে x belongs to কে যদি কমন নিয়ে নিই তাহলে আমরা a প্রাইম পেয়ে গেলাম। এখন এখানে ইউনিয়ন চিহ্ন পরিবর্তন করে এন্ড লিখেছিলাম, কিন্তু এখন এন্ড এর পরিবর্তে আবার লিখব কি ইন্টারসেকশন, যেটা আমরা ডিস্ট্রিবিউটিভ লতে করেছিলাম। কেন ইন্টারসেকশন লিখছি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি, যদি আমাদের x এর সাথে belongs to থাকে তাহলে ইউনিয়নের পরিবর্তে কি হবে, অর হবে, এবং ইন্টারসেকশনের পরিবর্তে এন্ড হবে। আর যদি does not belong to থাকে তাহলে ইউনিয়নের পরিবর্তে এন্ড এবং ইন্টারসেকশনের পরিবর্তে অর হবে, ঠিক আছে। তো যেহেতু এখন এখানে কি আছে, belongs to আছে, তাই এন্ড এর পরিবর্তে কি হয়ে গেল, আবার ইন্টারসেকশন হয়ে গেল। এটা একটা ক্লু আপনাদেরকে একটু এখানে লিখে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উভয় পাশে যদি belongs to থাকে, belongs to থাকলে তাহলে আমরা ইউনিয়ন চিহ্নের পরিবর্তে লিখব কি অর, অথবা অর চিহ্নের পরিবর্তে লিখব কি ইউনিয়ন। আর যদি does not belong to থাকে চিহ্নটা, তখন আমাদের ইউনিয়ন চিহ্নের পরিবর্তে হয়ে যাবে কি এন্ড, অথবা এন্ড চিহ্নের পরিবর্তে হয়ে যাবে কি ইউনিয়ন, ঠিক আছে। এই দুটো শর্ত অনুসারে। আবার আরেকটা যদি বলি, belongs to যদি থাকে তাহলে ইন্টারসেকশন চিহ্নের পরিবর্তে হয় কি এন্ড, অথবা এন্ড পরিবর্তন হয়ে যাবে কি ইন্টারসেকশন, ঠিক আছে। আর যদি does not belong to থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারসেকশন পরিবর্তন হয় কি অর, অথবা অর এর জায়গায় লিখব কি ইন্টারসেকশন। তো ডিপেন্ড করবে যে আসলে এখানে কি আছে, belongs to আছে নাকি does not belong to আছে। তাহলে belongs to থাকলে আমরা এই শর্তগুলো পূরণ করব, ইউনিয়নের জায়গায় অর, অরের জায়গায় ইউনিয়ন বসাবো, আর ইন্টারসেকশনের জায়গায় এন্ড, এন্ডের জায়গায় ইন্টারসেকশন বসাবো যদি belongs to থাকে। আর যদি does not belong to থাকে তাহলে does not belong to থাকলে ইউনিয়নের পরিবর্তে কিন্তু হয়ে যাবে এন্ড, অথবা এন্ডের জায়গায় ইউনিয়ন হবে, আর ইন্টারসেকশনের জায়গায় অর হয়ে যাবে, অরের জায়গায় ইন্টারসেকশন হয়ে যাবে, ঠিক আছে। এই পয়েন্টটা আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন, আপনাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি, যখন আমরা এখানে ভাঙছিলাম তখন দুই দিকে কি ছিল, does not belong to ছিল। does not belong to থাকার কারণে এখানে ইউনিয়ন চিহ্ন হলো, নাম হয়েছিল কি এন্ড, ইউনিয়নের পরিবর্তে আমরা ওয়ার্ড ব্যবহার করেছিলাম কি এন্ড। এবার যখন এই এন্ড থেকে যখন আবার চিহ্নতে কনভার্ট করব তখন কিন্তু এখানে আর does not belong to নেই, তখন সেটা কি হয়ে গেছে, belongs to তে চলে আসে। তাহলে belongs to তে চলে আসার কারণে belongs to থাকলে কিন্তু এন্ড এর পরিবর্তে কি লিখতে হবে, ইন্টারসেকশন লিখতে হবে। তাই এন্ড এর পরিবর্তে কি লিখে দিয়েছি, ইন্টারসেকশন চিহ্ন দিয়েছি, যেহেতু এখানে belongs to হয়ে গেছে। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি x এই ইউনিয়ন b হোল প্রাইমের একটা উপাদান, এবং দেখা যাচ্ছে কি x a প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের উপাদান। তাহলে বলতে পারি কি ইউনিয়ন b প্রাইমের, ইউনিয়ন b হোল প্রাইমের সকল উপাদানগুলো a প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের মধ্যে আছে। তাহলে এটা আমাদের প্রথম এক নম্বর শর্তটা পূরণ হয়ে গেল, ইউনিয়ন b হোল প্রাইম ইজ আ সাবসেট অফ a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, এক নম্বর শর্তটা পূরণ করে ফেলেছে, ঠিক আছে। এবার আমাদের মূল
যেটা প্রমাণ সেটা প্রমাণ করতে হলে কিন্তু দ্বিতীয় শর্তটা প্রমাণ করতে হবে। এখন আমরা যদি দ্বিতীয় শর্তে প্রমাণে আসি, দ্বিতীয় শর্তটা হচ্ছে কি a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইজ আ সাবসেট অফ a and b হোল প্রাইম, এই শর্তটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে বাম পক্ষটাকে হিসাব করব। again let y be any element of a prime intersection b prime, বাম পাশে যেটা ছিল সেটাকে সেটার মধ্যে y কে একটা এলিমেন্ট হিসেবে ধরে নিয়েছি আমরা। এটা এর আগে x কে ব্যবহার করে বলেছি, তাই এখন y কে ব্যবহার করছি। তাই y belongs to a prime intersection b prime লিখে নিলাম। তাহলে এখন আমরা y টাকে আলাদা করে দিই, y belongs to a prime intersection এর পরিবর্তে and বসেছে, y belongs to b prime, যেহেতু দুই দিকে belongs to আছে, belongs to থাকার কারণে ইন্টারসেকশন চিহ্নের পরিবর্তে কি ব্যবহার হয়েছে, and ব্যবহার হয়েছে। তাহলে y belongs to a prime intersection and y belongs to b prime। এখন y যদি a প্রাইমের উপাদান হয়ে থাকে তাহলে y অবশ্যই a এর উপাদান হতে পারবে না, এই যে শর্তগুলো আমি লিখে দিয়েছিলাম। y যদি a প্রাইমের উপাদান হয়ে থাকে তাহলে y a এর উপাদান হতে পারবে না। তাই y belongs to a প্রাইম ছিল, এখন প্রাইমটাকে তুলে ফেললে আমি কিছুক্ষণ আগে বললাম belongs to does not belong to হয়ে যাবে। তাহলে y does not belong to a and y belongs to b prime ছিল, তাহলে belongs to এর পরে b prime থাকাতে প্রাইমটা তুলে ফেলাতে belongs to টা কি হয়ে গেল, does not belong to হয়ে গেল। তাহলে y যদি b prime এর উপাদান হয় তাহলে y b এর উপাদান হতে পারবে না, তাহলে y belongs to b prime যদি হয় তাহলে y does not belong to b হতে হবে। ওকে, এবার আমরা y does not belong to দিকে কমন আছে, কমন আকারে একটা নিয়ে নিলাম, y does not belong to একটা হয়ে গেল, a and এর জায়গায় হয়ে যাচ্ছে কি a ইউনিয়ন b। কেন ইন্টারসেকশনের জায়গায় and পড়েছিলাম, কিন্তু এখন and কে চিহ্ন পরিবর্তন করে আর ইন্টারসেকশন না লিখে ইউনিয়ন লিখছি। কেন ইউনিয়ন লিখছি, উভয় পাশে এখন কিন্তু belongs to নাই, এখন কি হয়ে গেছে, does not belong to হয়ে গেছে। আর does not belong to হলে কিন্তু আমরা and এর পরিবর্তে কি ব্যবহার করব, চিহ্ন ইউনিয়ন ব্যবহার করব। ঠিক আছে, তাই and এর পরিবর্তে কি হয়ে গেছে, ইউনিয়ন হয়ে গেছে। তাহলে y does not belong to a union b। তাহলে y যদি a union b তে না থাকে, তাহলে y যদি a union b তে না থাকে তাহলে y অবশ্যই প্রাইমে আছে, কেমন উল্টোটা হয়ে যাবে। তাই y does not belong to a union b টার পরিবর্তে আমরা লিখব কি y belongs to a union b prime। ঠিক আছে, y belongs to a union b prime, তাহলে y অবশ্যই a union b prime এর মধ্যে আছে। does not belong to টার জায়গায় যখন আমরা belongs to আনছি তখন এখানে আমাদের কি চলে আসে, একটা প্রাইম চলে আসে। তাহলে প্রাইম কে যখন তুলছিলাম belongs to টা does not belong to হয়েছিল, বা does not belong to কে তুলে যখন belongs to করছি তখন আবার প্রাইম চলে আসছে। তাহলে আমরা এখানে দেখছি কি y টা a প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের একটা উপাদান ছিল, আবার y a ইউনিয়ন b হোল প্রাইমের উপাদান। তার মানে কি a প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের উপাদানগুলো a ইউনিয়ন b হোল প্রাইমের মধ্যে আছে। তাহলে দ্বিতীয় শর্ত যেটা ছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল, a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইজ আ সাবসেট অফ a ইউনিয়ন b হোল প্রাইম। সেকেন্ড কন্ডিশনটাও আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে আমরা কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 দুটো শর্ত থেকে আমরা বলতে পারছি যে কি আমাদের দুটো শর্তের মধ্যে আসলে আমাদের এই দুটো প্রমাণই হয়েছে। এই দুটো প্রমাণ হয়ে যাওয়ার কারণে আমরা বলতে পারবো কি a ইউনিয়ন b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, সেটা প্রমাণিত হয়ে গেল। From 1 and 2 we can say that a union b whole prime is equal to a prime intersection b prime proved। ওকে, তা আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে বেশ কয়েকবার এসে এই পর্যন্ত। এখানে ডি মর্গানস লতে আরেকটা সূত্র আছে, সেই সূত্র নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাই আগামী ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনারা কেউই আগামী ক্লাসে মিস করবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।